একাধিক মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনগত জটিলতা থাকলেও তাকে সাজার মুখোমুখি করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার দাবি জানিয়ে আসছেন তার চিকিৎসক সহ বিএনপি নেতারা। তাই বাজেট আলোচনাকালে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেন না। সেই কারণেই আজকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন প্রচন্ড ব্যাহত হয়েছে। বিলাসবহুল ফ্লাইটে যাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছিল। ভারতের সাথে সীমান্তে ভারত মাঝে মাঝেই গুলি করে দেশের মানুষ মেরে ফেলবে, এটা আমরা মেনে নিয়েছি এবং মেনে নিয়েছি বলেই আজও একজন মানুষকে হত্যা করা হয়েছে সীমান্তে, সেই খবর হয়তো আমাদের খুব একটা চোখে পড়েনি। এরা দুজন সেই তার দেহ বিচ্ছিন্ন করা থেকে দেহ সবকিছুর সাথে তারা জড়িত। নেত্রীর অপরাধ কি? অপরাধ তিনি গভীরভাবে ভালোবাসেন তার দেশের মানুষকে আর তার দেশকে, এটাই অপরাধ। উনি যদি আপোষকামী হতেন, উনি যদি মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা শুনে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে চলে যেতেন, তাহলে তার কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। এই মাত্র পাওয়া তাজা খবর। দর্শক মন্ডলী, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি। দর্শক মন্ডলী, আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক জিয়া, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে আছেন। তার নামে একের পর এক মামলা রয়েছেন। আসলে তাকে কোনোভাবেই শাস্তির আয়ত্তে আনা যাচ্ছে না, কারণ তিনি বিদেশে অবস্থান করেছেন। এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে আইনের মাধ্যমে দেশে আনে শাস্তি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। দর্শক মণ্ডলী, এই বিষয়টুকু কতটুকু সত্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন। এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি অনেকদিন অসুস্থ ছিলেন। তাকে যা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 3টি সমাবেশে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন, তাকে যেন বিদেশে চিকিৎসা দেওয়া হয়। এই বিষয় নিয়েও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। দর্শক মন্ডলী, আমরা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকরা দেখবো। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই, আমরা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনগত জটিলতা থাকলেও তাকে সাজার মুখোমুখি করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সংসদে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। সেখানে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, তারেক রহমানকে গ্রেপ্তার করতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আইনি কার্যক্রম চালানো হচ্ছে। যুক্তরাজ্য সরকারের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, শিগগিরই এসব উদ্যোগের ফলাফল দেখা যাবে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার দাবি জানিয়ে আসছেন তার চিকিৎসক সহ বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করেন বিএনপির শীর্ষ নেতারা। এরপর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি জানান, নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। বিএনপি নেত্রী প্রকাশ্যে আসলে ক্ষমতা হারাতে হবে জেনেই সরকার তাকে বন্দী করে রেখেছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠান নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার কিন্তু পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে, আদালতের কথা বলে সেখান থেকে তাকে বঞ্চিত করে। দলীয় নেত্রীর নিঃশর্ত মুক্তির ইস্যুতে আর কোনো পথ খোলা নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ওপর চাপ সৃষ্টি করেই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে। একই সঙ্গে নয়াপল্টনে সমাবেশ সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশের বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। এটা হচ্ছে আপনার 29শে জুন। এরপরে সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার, যেটা হচ্ছে 1 তারিখ 1 জুলাই, মহানগরগুলোতে এই সমাবেশ মুক্তির দাবিতে সমাবেশ। বেগম জিয়ার মুক্তির আন্দোলনে দলীয় নেতাকর্মীর পাশাপাশি জনগণকে যোগ দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বাতাসে রাজনীতির সুযোগ। ফারজানা আক্তার। তাই বাজেট আলোচনাকালে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেন না। আমরা 1972-75 পর্যন্ত অধিবেশনে অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দিনকে দেখেছি। প্রতিজন সদস্যের বক্তৃতা শুনতেন এবং বিশেষ বিষয় টুকে নিতেন। তার সমাপনী বক্তৃতায় গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা সমাধান দিতেন। সামরিক জান্তার রাষ্ট্র দখল পরবর্তী সময় এবং সামরিক ফরমান অনুযায়ী যে সংসদ গঠন হয়, সেই সংসদে মাননীয় অর্থমন্ত্রী আর মাননীয় সংসদ সদস্যের মতামত শোনার প্রয়োজন বোধ করেন না।
তাই বাজেট আলোচনাকালে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেন না। পূর্ব সিদ্ধান্ত মতোই সংসদ নেতার অনুমতিতে তিনি বাজেট পাশের প্রস্তাব করবেন এবং সংখ্যাগরিষ্ঠ কণ্ঠ ভোটে পাশ হয়ে এবারও ব্যতিক্রম হবার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। তাই মাননীয় অর্থমন্ত্রী অধিবেশনে উপস্থিত নেই। তিনি জানেন, আপনিও জানেন 30শে জুন কি হবে। সংসদ সদস্যরা তাই বাজেট নিয়ে কথা না বলে অন্য প্রসঙ্গে কথা বলায় ব্যত্যয় দেখি না। রাজনীতি আজ শক্তি কবলিত। অর্থশক্তি পেশি শক্তির যোগফল রাজনৈতিক শক্তি। মানি পাওয়ার প্লাস মাসল পাওয়ার ইকুয়াল টু পলিটিক্যাল পাওয়ার। অর্থ ও পেশি শক্তি ব্যবসায়ী শিল্পপতিদের করায়ত্ত। স্বাভাবিকভাবেই জাতীয় সংসদের আসনগুলো আলোকিত করে ব্যবসায়ী ও শিল্পপতিরাই বিপুল শক্তিতে বিরাজমান। এ নিয়ে হতাশ বা ক্ষোভ প্রকাশের কোনো কার্যকারণ দেখি না। আমাদের সমাজ দৃষ্টিকটু রকম সাম্যের অনুপস্থিতি এবং প্রকট রূপে অসাম্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষ ভারবাহী পশু নয়, কিন্তু মুষ্টিমেয় ভোগবাদী ক্ষমতার অধিকারী মানুষকে পশুর অদন্তরে নামিয়ে দেয়। সামাজিক সংঘাত সংঘর্ষ অস্থির শ্রেণীদ্বন্দ্ব নিরসনে ক্ষমতাবানদের সুবুদ্ধি ও সুবিবেচনায় পরিস্থিতিকে ইতিবাচক পথে প্রবাহিত হতে পারে। আর সেই কারণেই আজকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন প্রচন্ড ব্যাহত হয়েছে। আমরা বিশ্বাস করি দেশের বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার এরা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, সবসময় ব্যয় হবে, সংবিধান বিরোধী হবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লেখার আর সতেজ সাথে পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আজকে দেশের বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পর্যায় হচ্ছে জানেন যে প্রায় কিছুদিন পর থেকে হাসপাতালে আসতে হয়। এবার যদি এসেছিলেন তাহলে অশেষ সহজে যে তাকে আমরা ফিরে পেয়ে তার ব্যক্তিদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তার চিকিৎসা দিতে না হয়। এই একটা অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠা নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় উন্নত কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে তাকে সরকার দিচ্ছে না। তাই নয়, সরকার পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে আদালতের কথা বলে সেখানে তাকে বঞ্চিত করে। সেই জন্যই আমাদের বন্ধুরা আজকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশের যে বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা এবং এই মুক্তির আন্দোলন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই সঙ্গে বাংলাদেশের আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবে। এবং আমাদের বিশ্বাস যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছেন তারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, তারা অনেকে স্টেটমেন্ট দিয়েছেন, তারা খালেদা জিয়ার যে শারীরিক অবস্থাতে প্রকাশ করেছেন তার মুক্তির কথা। আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আমাদের আজকে যে যৌথ সভা হয়েছে, সেই যৌথ সভায় আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলোর মধ্যে আছে যে আগামী 29শে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি। এটা হচ্ছে আপনার 29শে জুন। এরপরে আপনার বিকাল 3টায় অনুষ্ঠিত। এরপরে হচ্ছে আপনার সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার যেটা একটা 1 জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ সমাবেশ। এরপরে হচ্ছে 3 তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে মুক্তি দিবসে সমাবেশ। আমরা আশা করবো যে আপনাদের মাধ্যমে সমগ্র জনগণের মধ্যে পৌঁছে যাবে এই প্রোগ্রাম কর্মসূচি। আমরা এটাও আশা করবো, প্রত্যাশা করবো জনগণের কাছে, জনগণ তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা, তাকে মুক্ত বাতাসে রাজনীতি সৃষ্টি করার জন্য তারা আপনার চেষ্টা করবে। প্রচন্ড শব্দের কারণে আপনাদের বনবাসীরা তারা কলকাতার নিউ টাউনে সে বিলাসবহুল ফ্ল্যাটে যাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছিল, এরা দুজন সেই দেহ বিচ্ছিন্ন করা থেকে দেহ সবকিছুর সাথে তারা জড়িত। এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তাদের
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিন্তু এই দুজনের নাম উঠে এসছে। তারা তারা দীর্ঘদিন সেই ঘটনার পর থেকে বিভিন্ন কৌশলে পালিয়ে এসেছিলেন। এখন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় তাদের নিয়ে অভিযানে বের হয়েছিল। সকাল থেকে আমরা খবর পেয়েছিলাম ডিবির কয়েকটি দল, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে কয়েকটি দল, তারা সকাল থেকে অভিযান চালিয়েছিলেন। সেই অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তারের খবরও আমাদের দিয়েছেন। আমরা তাদের দেখছি চোখে গামছা বাঁধা, যে দুজন চোখে গামছা দিয়ে চোখ বাঁধা, এই দুজনকেই তারা গ্রেপ্তার করে নিয়ে এসছে। একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার আমরা দেখতে পাচ্ছি, সে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার অর্থাৎ পূর্বাচল 18 নম্বর সেক্টরের বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে এসে হেলিকপ্টারটি অবতরণ করেছে। আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা কিন্তু সবসময় আমরা কাজ করতেছিলাম। কিন্তু গতকাল শুনলাম তারা মানে খাগড়াছড়ি অথবা ওই মানে সেগুন্ডের পাহাড়ে এক জায়গায় তারা আছে। তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই। সেখানে সারা অভিযান করে, আসলে এত উঁচু পাহাড়, সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন, প্রায় এখানে 7 থেকে 8 ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে। সেখানে আমরাও সেখানে গিয়ে আমরা যাদেরকে হচ্ছিলাম, আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে, আপনারা জানেন শিমুল ভুইয়া সাথে যে দুইজন, সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আজিম সাহেবকে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার ক্লোরোফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, সে ফয়সাল ভুইয়া, এবং এখানে যে মুস্তাফিজ যাকে বিবস্ত্র করে যাকে নিয়ে তারা সেই চেয়ারে বসে বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মুস্তাফিজ, আজকের শিমুল ভুইয়া, আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম সেখানে হলো একটা হিন্দুদের একটি জায়গাটার নাম কি, জায়গাটার নাম কি, পাতাল কালী মন্দির। আমরা সেখানে ওখানে যে পাহাড়টার নিচেই, অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে। সেখানে তারা গিয়া নাম ধারণ করছে, একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা ঘুম তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। নেত্রীর অপরাধ কি? অপরাধ তিনি গভীরভাবে ভালোবাসেন তার দেশের মানুষকে আর তার দেশকে, এটাই অপরাধ। উনি যদি আপোষকামী হতেন, উনি যদি মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা শুনে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে চলে যেতেন, তাহলে তার কিছুই হতো না। তিনি যদি শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে শেখ হাসিনার কথা অনুযায়ী কাজ করতেন, তাহলে তার কিছুই হতো না। কিন্তু তিনি যেটা সত্য এবং ন্যায় বলে মনে করেছেন, সেই কাজটি করেছেন বলে এত হিংসা, এত আক্রোশ, এত প্রতিহিংসা, এটা আজকে প্রতিটি আচরণে, প্রতিটি কথায় শেখ হাসিনার প্রস্ফুটিত হয়, প্রতিফলিত হয়। একটা বড় ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক টার্গেট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। কারণ ওই যে আগে বলেছি, তিনি দেশের প্রশ্নে এবং দেশের মানুষের প্রশ্নে তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি মঈনুদ্দিন ফখরুদ্দিনরা, শেখ হাসিনারা। শেখ হাসিনারা বলছি, বহু বছরে বলছি এই জন্য যে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, তার দেশি এবং আন্তর্জাতিক প্রভুরা এটা পারেনি বলেই মিথ্যা মামলা দিয়ে, সাজানো মামলা দিয়ে তাকে একটা ফরমাইশি রায় দিয়ে সাজা দিয়েছে। তারপরেও তো বেগম খালেদা জিয়ার মাথাকে নত করতে পারেনি। বেগম খালেদা জিয়া আজকে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকার কথা, কিন্তু ওই যে প্রভুরা সবাই ষড়যন্ত্র করে একটা ঘৃণিত, গণবিচ্ছিন্ন, গণবিরোধী একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার নেত্রীকে তারা ক্ষমতায় বসিয়ে রেখেছে। কেন বসিয়ে রেখেছে? তাদের লাভ। কত মতিউর রহমান, কত বেনজির, কত আজিজের তৈরি হয়েছে, কত ফ্ল্যাট আনাচে কানাচে, কত বাড়িঘর, কত সয় সম্পত্তি, এগুলোর কত কিছু আজকে স্বর্গরাজ্য তারা রচনা করছে। দেশে এগুলো ভোগ করার অনেক সংকট হতে পারে,
তাই বিদেশেও পাচার করেছেন, বিদেশেও তাদের টাকার কোনো কমতি নেই। এটা তো শেখ হাসিনার কারণেই, বিষধর সাপ রাসেল ভাইপার। কিন্তু আমরা যে শেখ হাসিনা ভাইপারের মানে ছবলের মধ্যে গোটা জাতি আক্রান্ত, বিষাক্ত, সেখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। আজকে তো আমরা একটা মতিউরের কথা জানি, আমরা তো একটা বেনজিরের কথা জানি, একটা আজিজের কথা জানি। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় কত যে এরকম বেনজিররা রয়েছেন তার কোনো ইয়াত্তা নাই। বন্ধুরা আমার, শেখ হাসিনা চুক্তি করলেন ভারতে গিয়ে, আপনি জনগণের সম্মতি নিয়েছেন? সম্মতি আপনি নেন। আপনি জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতি আপনি প্রতিধ্বনি করেন। আজকে বাংলাদেশের বুক চিরে আপনি রেল লাইন বসাবেন ভারত থেকে ভারতে। যদি আমি বুঝতাম ভারত থেকে ভারতের উপর দিয়ে সে হয়তো ইরান, পাকিস্তান, ভারতের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমার হয়ে একেবারে চীন চলে যাবে, এইটা একটা হয়তো মানে একটা কথা হতে পারত। কিন্তু ভারত থেকে আসবে ট্রেন লাইন বাংলাদেশের উপর দিয়ে আবার ভারতে যাবে, এটা করিডোর। এই করিডোরের বিরুদ্ধে তো বেগম খালেদা জিয়া সোচ্চার ছিলেন। আপনারা দেখবেন এখনো ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় ওনার একটা বক্তব্য ভাসছে যে শহীদের রক্তের বিনিময়ে আমরা করিডোর দেব না। শেখ হাসিনা, আপনি জনগণকে উপেক্ষা করে আপনি বাংলাদেশের বুক ছেড়ে তাদেরকে করিডোর দেবেন? অথচ আমরা নেপাল যাওয়ার জন্য যে করিডোর চাওয়া হয়েছিল সেটা তো দেয়নি ভারত। আপনি বলেন ইউরোপ যদি বিভিন্ন দেশের সীমান্ত যদি মানে উন্মুক্ত থাকে তাহলে আমাদের থাকবে না কেন? ইউরোপ আর আমরা কি একই? তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম প্রায় একই রকম। একই ধরনের পলিটিক্যাল ডিনামিক্সের মধ্যে ওদের ডেভেলপমেন্ট হয়েছে, একই ধরনের কালচার তাদের মধ্যে গড়ে উঠেছে। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলা হয়েছে, আমাদের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। আমাদের সীমান্ত রক্তাক্ত হচ্ছে প্রতিদিন। আমাদের নদীর পানি তারা নানাভাবেই একতরফা প্রত্যাহার করে নিয়ে নিজেদের শুকনো এলাকার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দুই দেশের বাণিজ্যের মধ্যে একচেটিয়া বাণিজ্য করছে ভারত। আমাদের যে সমস্ত অভিযোগগুলি সেগুলো আমলে নেয়নি। এত মত পার্থক্য, এই ধরনের অসদাচরণ বাংলাদেশের মানুষের প্রতি। আর সেই দেশকে আপনি বাংলাদেশের উপর দিয়ে আপনি করিডোর নিতে দেবেন? তাদেরকে আপনি দেবেন রেল লাইন বাংলাদেশের উপর দিয়ে? আপনি কি খাল কেটে কুমির আনছেন না ট্রয়ের ঘোড়া নিয়ে আসাচ্ছেন? এটা আজকে জনগণের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের সাথে সীমান্তে ভারত মাঝে মাঝেই গুলি করে দেশের মানুষ মেরে ফেলবে, এটা আমরা মেনে নিয়েছি। এবং মেনে নিয়েছি বলেই আজও একজন মানুষকে হত্যা করা হয়েছে সীমান্তে, সেই খবর হয়তো আমাদের খুব একটা চোখে পড়েনি। তারা তাদের মতো করে যখন ইচ্ছে, কেউ চোরাচালানের জন্য গেছে, কেউ গরু চোরাচালান, অন্য কোনো চোরাচালান করছে বা করছে না, নানান কারণে এই বর্ডার দিয়ে মানুষজন আসা যাওয়া করে, তাই গুলি করে মেরে ফেলতেই পারে ভারত। এই ধরনের একটা ন্যারেটিভ ভারত যেমন দেয়, বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত লোকজনও একই রকম মেসেজ দেওয়ার চেষ্টা করে। এই সীমান্ত হত্যাটা এমন সময় হলো যখন প্রধানমন্ত্রী মাত্রই ভারত সফর করে আসেন 1 মাসে 2 বার, একবার নরেন্দ্র মোদীর শপথে, আরেকবার দ্বিপাক্ষিক যে বৈঠক সেটার জন্য, শীর্ষ বৈঠকের জন্য। এবং যা হয় প্রতিবারের মতো, অসাধারণ সম্পর্ক, অনুকরণীয় সম্পর্ক, এত ভালো সম্পর্ক ইতিহাসে কখনো বাংলাদেশের সাথে ভারতের ছিল না। এমনকি এই দুই দেশের সম্পর্ক নাকি সারা পৃথিবীর জন্য আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আদর্শ, এমন হতে হবে সব। সেই ভারতের সাথে এমনকি এবারও সীমান্তে হত্যাকে শূন্যে নামিয়ে আনা হবে ধরনের কথাবার্তা আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন। কিন্তু দুদিনও প্রধানমন্ত্রীকে পাত্তা দেয়নি ভারত। 2 দিনের মাথায়, 3 দিনের মাথায় এই সীমান্ত হত্যাটা হলো। They don't care simply. মানে আমরা ভারতের সাথে বাংলাদেশের অনেক ইস্যু আছে যেগুলোর সাথে ভারতের অনেক স্ট্র্যাটেজিক, অনেক সিকিউরিটি, অনেক ফিনান্সিয়াল, অনেক ইকোনমিক ইম্পর্টেন্স জড়িত আছে। সেগুলো দিলাম না, দিচ্ছি না, সেটা একটা ব্যাপার হতে পারে। একটা জায়গায় ভারত মুহূর্তে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে টু সাম এক্সটেন্ট, কারণ এই সরকার যেহেতু এই সম্পর্ককে সেল করার চেষ্টা করে, একটা জায়গায় তারা খুব সিগনিফিকেন্ট ছাড় দিতে পারে, সেটা ছিল সীমান্ত হত্যা। এটাকে শূন্যে নামিয়ে আনা গেলে এটা সরকার বেশ জোর গলায় বলতে পারতো যে আমাদের সাথে এত সুসম্পর্ক হয়েছে যে আমরা এটা বন্ধ করতে পেরেছি। কিন্তু না, ওই জায়গায়ও ন্যূনতম কোনো ছাড় নেই। এবং এই সীমান্ত হত্যাগুলো আসলে আপনি কাউকে বাধা দিতে গিয়ে করেন, আপনি হত্যার উদ্দেশ্যে করছেন। আই রিপিট, আপনি গুলিগুলো করছেন যখন সীমান্তে, হত্যার উদ্দেশ্যে করছেন। আমি একটা রিপোর্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলা আউটলুক বলে একটা নতুন পোর্টাল আসছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। এটার মধ্যে খুব চমৎকার সব রিপোর্ট থাকে, বিভিন্ন বিষয়ের রিপোর্ট থাকে। এটা নিয়ে একটা রিপোর্ট করেছে, এটা হেডলাইন এরকম: আত্মরক্ষার নামে বাংলাদেশিদের বুকে পিঠে মাথায় গুলি করে মারছে বিএসএফ। মুক্তাদির রশিদ ইজ দ্য রিপোর্টার। অসাধারণ একটা রিপোর্ট। এর মধ্যে আমরা জানতে পারি যেসব মানুষজন মারা যাচ্ছে
উনি একেবারে ডেটা নিয়ে দেখিয়েছেন, বিজিবি গবেষণা, আমি আসবো সেই জায়গায়। সেখানে গুলিগুলো হচ্ছে মাথায়, বুকে, পিঠে। আপনি যখন কাউকে কোনো ব্যাপারে নিবৃত্ত করতে চাইবেন, আপনি আসলে পায়ে গুলি করবেন, এই ধরনের একটা চর্চা বাহিনীগুলোর মধ্যে থাকে। সো দ্যাট ওই মানুষটা ওই কাজটা আর করছে না, কিন্তু উনি এমন অবস্থায় পড়ে গেলেন যাকে তাকে ধরে ফেলা যায়। আত্মরক্ষার গল্প করছেন কিন্তু আপনি হত্যা করছেন, এবং আপনার বন্দুক ছাড়া মানুষ আপনাকে হুমকি তৈরি করছে এবং আপনি গুলি করছেন। অবিশ্বাস্য, মানে সব কথা বিশ্বাস করার কোনো রকম কোনো কারণ নেই। এখন পর্যন্ত হত্যা, মানে এই সরকারের সময়ও কিন্তু প্রচুর হত্যা হচ্ছে। এখানে অনেকগুলো কেস টু কেস বলা হয়েছে, সেই কেসগুলোতে কত রকম মানে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেক প্রত্যক্ষদর্শী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের রিলেটিভদের বক্তব্য আছে। দু একটা পরিসংখ্যান একটু বলি, সেটা হচ্ছে সীমান্ত হত্যা 2023 সালে বিএসএফ এর গুলিতে 30 জন বাংলাদেশি নিহত হয়েছিল, আইন সালিশ কেন্দ্র বলছে। 22 সালে সীমান্তে গুলি এবং আমরা মাঝে মাঝে জানি ধরে দিয়ে পিটিয়েও মেরে ফেলে তারা, এতে 23 জন, এবং 21 সালে মোট 16 জন। তার মানে আমরা খেয়াল করব 21, 22, 23 ক্রমাগত বাড়ছে। আর এই বছর এখন পর্যন্ত দুই সংস্থায় ভ্যারি করে 13-14 জন মানুষ এখন পর্যন্ত এই মে মাস পর্যন্ত মারা গেছেন। তার মানে আমরা যদি হিসাব করে দেখা যাবে এবারও আগের মতো 30-এর কাছাকাছি সংখ্যাটা পৌঁছে যাবে। অধিকারের মতে মানবাধিকার সংস্থা সংগঠন তারা 2000 থেকে 2020 সালের মধ্যে বিএসএফ এর গুলিতে 1236 বাংলাদেশি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। বিজিবি তাদের একটা স্টাডি করেছে 2020 সালে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। গবেষণায় বলা হয়েছে, একটু মন দিয়ে শুনি, বিএসএফ মাত্র 2 থেকে 3 রাউন্ড ফায়ার করেই বাংলাদেশি 2 জন নাগরিককে হত্যা করছে। এতে তাদের পূর্ব পরিকল্পনার ধারণা পাওয়া যায়। 2-3 রাউন্ড করে 2 জন মরে যায়, তার মানে 1 থেকে 1.5 রাউন্ড পার গুলিতে বাংলাদেশি মারা যাচ্ছে। তার মানেটা হচ্ছে আপনি টার্গেটেড কিলিং করছেন একদম স্পষ্টভাবেই। অবৈধ অনুপ্রবেশ, গরু চোরাচালান, এইসব সব বলছে। তো আমরা সবসময় বলি হ্যাঁ আমাদের এই সীমান্তে এই ধরনের ঘটনা ঘটে এবং এটার জন্য মৃত্যুদণ্ড, আপনি কাউকে মেরে ফেলতে পারেন না। এবং পাল্টা একটা কথা আছে, এই যোগসাজশ তো দুই পক্ষেই আছে। ভারতের লোকজন বাংলাদেশ এইসব অবৈধ ব্যবসার জন্য বাংলাদেশে ঢোকে, আমরা অবশ্য গুলি টুলি মারি না, কারণ আমাদের অত হ্যাডাম নাই। আমাদের পাল্টা 2-4টা গুলি যদি আমরা আসলে করতাম তাহলে হয়তো এটার একটা সুরাহা হতে পারতো। এবং আমরাও আমাদের জাতির পক্ষ থেকে কোনোভাবেই চাই না যে কোনো লেথাল কোনো গুলি করা হোক যাতে ওই দেশেরও নাগরিক মারা যাক। যে দেশ অন্যায় আমাদের উপরে হচ্ছে সেই অন্যায় আমরা তাদের উপরে চাপিয়ে দিতে চাই না। কিন্তু তারপরও এই ব্যাপারে যে পাল্টা কোনো ব্যবস্থা যদি নিত তাহলে হয়তো, পাল্টা বলতে আমি বোঝাচ্ছি তাদের এমন ধরনের তাদের লক্ষ্য করে গুলি ছোড়া যেটা তাদের মৃত্যু নিশ্চিত করবে না, কিন্তু কোনো না কোনো রকম ঝুঁকি তৈরি করবে তাদের উপরে, তাহলে হয়তো তারা কথা শুনতো। কিন্তু না, আমরা এসব করি না। আর আমাদের মানুষজন এসব করছে, আপনি হত্যা করে ফেলছেন। 2019 সালে জানুয়ারি থেকে 2020 সালে জুলাই পর্যন্ত আহত ও নিহতদের পরিসংখ্যান বিশ্লেষণ করে একটি ইউনিট। তারা দেখতে পান বিএসএফ এর গুলিবর্ষণের কারণে 67 জন নিহত, 109 জন আহত হয়েছে, মানে 1.5 বছরের মধ্যে। আচ্ছা, এসব ঘটনায় 21% গুলি মুখে বা মাথায় লেগেছে, 48% গুলি বুক, পেট, হাত ও পিঠে লেগেছে, 31% ক্ষেত্রে কোমরের নিচে লেগেছে। তারা 70% আপনি এমন জায়গায় গুলি করছেন যেটা আসলে আপনি স্পষ্টভাবেই নিশ্চিত করতে চাইছেন যে মানুষটাকে আপনি হত্যা করবেন। 128টি ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় এর মধ্যে 98টি গুলিবর্ষণের ঘটনা, এছাড়া নির্যাতন ও মারধরের ঘটনা ঘটেছে, এরকম তথ্য তো পাওয়া গেছেই। এখানে জাতিসংঘের কথা বলা হয়েছে এবং তাদের এই যাবতীয় সব যে নিষিদ্ধ কাজ সেগুলোর কথা বলা হয়েছে, কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট। তবে সুপরিকল্পিতভাবে বিএসএফ তার অপব্যবহার করছে বলে ধারণা করা যায়। জাতিসংঘ সনদ মোতাবেক সৌহার্দ্যপূর্ণ আচরণের ব্যাপারে বাংলাদেশ নীতি নির্ধারণ পর্যায়ে জোরালোভাবে উপস্থাপনে সীমান্ত হত্যা বহুলাংশে হ্রাস পাবে। এখানে বলা হয়েছে যে যারা গরু চোরাচালান বেশক করতে চায়, বিজিবি রাইটলি বলেছে তাদেরকে যাতে ধরে বিচারের ব্যবস্থা করে ভারতের প্রচলিত আইন অনুযায়ী অথবা মানে বিজিবির কাছে হস্তান্তর করা হয়, তারা সেটাও চাইছেন। এটা খুব স্বাভাবিক। মানবাধিকার কর্মীরা অনেকের কথা বলেছেন, এর মধ্যে একটা জিনিস খুব স্পষ্টভাবে অনেকে বলছেন, সেটা হলো যেভাবে গুলি করা হচ্ছে, আমি আর ওইগুলো প্রত্যেকটা আলাদাভাবে পড়তে যাচ্ছি না, যেভাবে গুলি করা হচ্ছে, যেভাবে হত্যা করা হচ্ছে, তাতে বোঝা যায় এটা তাদের রাষ্ট্রীয় এন্ডোর্সমেন্ট আছে এর পেছনে। রাষ্ট্রীয় এন্ডোর্সমেন্টের কারণে এই ঘটনাগুলো ঘটে, এটা আমরা বুঝি। কারণ বাংলাদেশের সীমান্তে ভারত নন লেথাল ওয়েপন ইউজ করবে, এই কথাটা বহুবার শীর্ষ বৈঠকে দুই বাহিনীর প্রধান, আমি ওদের বিএসএফ এবং আমাদের বিজিবির প্রধানদের কথা বলছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে বহুবার এই কথাবার্তাগুলো হয়েছে যে আমরা এখানে নন লেথাল ওয়েপন ইউজ করবো, সো দ্যাট গুলি করা হলেও সেটা মানুষকে হত্যা করে ফেলবে না। কিন্তু এই কথাগুলো কোনোদিন হয়নি। তার মানে আপনি কথাগুলো রেটরিক্যালি বলেন, কোনোদিনও আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এটা মিন করেন না। ভারতের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি মিন করা হতো যে এই সীমান্তে একটা গুলিও চলবে না, মানে গুলি চলুক ঠিক আছে, আমরা এটাও ছাড় দিলাম, একটা হত্যাকাণ্ড হবে না, আগামীকাল এই ঘটনাটা বন্ধ হয়ে যেত। কারণ আমরা খুব ভালোভাবে বুঝি একটা চোরাকার বাড়িও আসলে বিএসএফ এর জীবনের ঝুঁকি তৈরি করতে যাচ্ছে না। যদি আছে আর এই সীমান্তে কথা সত্য, যারা করছেন তারা বিএসএফ এর মতো এত সশস্ত্র একটা বাহিনীর বিরুদ্ধে তার হুমকি তৈরি করছে। মানে বিএসএফ যখন আত্মরক্ষার কথা বলে আমার কাছে, র্যাব যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতো তখন ঠিক যে ধরনের কথা বলতো, মানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা, ওতপ্রেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে গুলি করে, র্যাব পাল্টা গুলি করেছে, একই গল্প, ইটস দ্য সেম ন্যারেটিভ। সেগুলো কোনোদিন আসলে হয় না। বটম লাইন কি? বটম লাইন হচ্ছে এটা যে একটা সরকার দাবি করে তার সাথে এত অসাধারণ সম্পর্ক আছে, কিন্তু সেই সরকারটাকেও ন্যূনতম পাত্তা আসলে ভারত যে দেয় না, আসলে এভাবে করে পাত্তা পাওয়া যায় না। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে বর্তমানে দেশের কি পরিস্থিতি এবং
তারেক জিয়াকে কিভাবে শাস্তির আয়ত্তে আনা হবে সেই বিষয়টুকু আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিয়ে আসলে কি কি আলোচনা করা হয়েছে, তিনি তার বর্তমান শারীরিক কি অবস্থা, তিনি কেমন আছেন, সে বিষয়টুকু আপনারা ভিডিওটুকু দেখে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।